সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে। ব্র্যাক ও লাইফবয়ের সহযোগিতায় বদ্যিবাড়ির আজ বিশেষ পর্ব ২, সর্বমোট ১৭২তম পর্বে। সঙ্গে আছি আমি রাশেদ লিমন। আজ আমরা কথা বলবো ঈদকালীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ৩ জন অতিথি। চলুন শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। আছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম সারোয়ার, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; ডক্টর জহিরুল ইসলাম লিটন, সহযোগী অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতাল; এবং ডাক্তার অনাবিল সেন, সেক্টর স্পেশালিস্ট, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি, ব্র্যাক। আসলে আমরা এমন একটা সময় এবারের ঈদ করতে যাচ্ছি যে সময়টা আসলে যেমন আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, এবং সেই সময়টা আসলে আমাদের প্রতিনিয়তই কিন্তু একটি অজানা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। যদিও এর আগের ঈদটা অর্থাৎ ঈদুল ফিতরটাও কিন্তু আমরা এই করোনাকালীন সময়ে পার করেছি, কিন্তু এই বাস্তবতা অর্থাৎ ঈদুল আজহার বাস্তবতা কিন্তু আরও ভিন্ন। কারণ ঈদুল ফিতরের সময় লকডাউনটা আরও বেশি কড়াকড়ি ছিল। পাশাপাশি এই যে নতুন একটি যে বিষয় ঈদুল আজহায় যে বিষয়টি যুক্ত হয় সেটি হচ্ছে পশু কোরবানি দেয়া। তো সব মিলিয়ে কিন্তু আরও মনে হচ্ছে যে আরও একটু বড় চ্যালেঞ্জে মোকাবেলা করতে হবে এই ঈদটি পার করতে। সেই ঈদের সেই আনন্দ কিন্তু অনেকটাই ম্লান। তারপরও আসলে এই যে কুরবানির ঈদ যেটি বলি আমরা, এটি ত্যাগের মহিমায় মহিমান্বিত। এটি নিয়ে আসলে স্বাস্থ্যকালীন এই সময়টাতে স্বাস্থ্যকালীন সুরক্ষার জন্য আমরা কি করব বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচকদের সঙ্গে আমরা আলোচনা করব। শুরুতেই যাচ্ছি মুস্তফা সরোয়ার আপনার কাছে, যেহেতু আপনি সিটি কর্পোরেশনের আছেন। আপনারা আসলে এই সময়টাতে প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে এই কোরবানির ঈদকে ঘিরে কিন্তু সিটি কর্পোরেশনের একটা মহাযজ্ঞ কাজ করে, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগটা কিন্তু খুব বেশি ব্যতিব্যস্ত থাকে। কিন্তু এইবারে কিন্তু আপনারা যারা স্বাস্থ্য বিভাগে আছেন, আপনাদের কিন্তু একটি গুরুদায়িত্ব পালন করতে হচ্ছে। তো এই কোরবানিকালীন সময় বা পুরো ঈদকে ঘিরে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার বিষয়ে আসলে আপনারা কি করছেন? বিশেষ করে রাত পোহালেই তো কালকে কোরবানির ঈদ। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের কোরবানি ঈদ, এই কোরবানি ঈদে আমাদের ৩টা ব্যাপার ঘটে। প্রথমত গরু কেনা, তারপর কোরবানি করা এবং পরবর্তী ব্যবস্থা। তো গরু কেনার যেটা, সেটা গরুর হাট। এবার আমরা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো জনবহুল এলাকায় কোনো হাট আমরা বসতে দেইনি। আমাদের অনেকগুলি হাট হওয়ার কথা, তার মধ্যে অনেকগুলি হাট আমরা বাদ দিয়ে একটা স্থায়ী সহ মোট মাত্র ৬টা হাট করেছি, যেটা ঢাকার আউটার স্কার্টে, যাতে করে জনসমাগম কম হয় এই ব্যবস্থাটা আমরা করেছিলাম। এবং হাটে আমরা প্রতিনিয়তই আজকেও আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি, যাতে মানুষজন সচেতন হয়, মানুষজন যেন স্বাস্থ্যবিধি মেনে হাটে আসে। এই ব্যাপারগুলো আমরা এনশিওর করার চেষ্টা করেছি। ২ নাম্বার হলো গরু কিনে যেটা নাকি করতে হবে, এটা আমি আপনাদের কিছু বলতে পারি, যারা দর্শক যারা শুনছেন, যে আমরা কোরবানি অবশ্যই করব, এটা আমাদের ধর্মীয় বিধান একটা। এই ধর্মীয় বিধানটা আমাদেরকে পালন করতেই হবে। তো এটা করার সময় আমরা আমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলি আমরা যদি মেনে চলি, তাহলে হয়তো আমরা কম হব, মানে কম এফেক্টেড ঝুঁকিতে হব। থাকবো আর কি। সেটা কম ঝুঁকিতে থাকবো। সেটা কিরকম, যে যিনি গরুটা জবাই করবেন, উনি যেই ছুরি দিয়ে জবাই করবেন, ওই ছুরিটা সাবান পানি দিয়ে ধুয়ে নেবেন ভালো মতো। যেই কসাই গরুটাকে ছিলবে, কাটবে, সেই কসাই এবং তার অ্যাসোসিয়েট যারা আছে, তারাও সাবান পানি দিয়ে খুব ভালো মতো হাত ধুয়ে নিবে। তাদের ছুরি কাঁচি যেগুলো আছে সেটা ধুয়ে নিবে। তার যেই কাঠের উপর রেখে সে বানাবে, সেটা ধোয়া হবে। নিচে পলিথিন যেটা বিছানো হবে, সেটাও সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড করে ধুইতে হবে। ধুয়ে এটা করে, এবং এই যারাই ওখানে আশেপাশে থাকবে, যিনি মৌলানা সাহেব কোরবানি করবেন ওখান থেকে শুরু করে কসাই পর্যন্ত, সবাই সার্বক্ষণিক মাস্ক পরবেন। এবং মাস্কটা দেখা যায় যে অনেকেই থুতনির নিচে, গলার সামনে এভাবে পরে থাকেন। সেটা না, সঠিক নিয়মে মুখ, নাক, থুতনি এইটা ঢেকে
মাস্কটা পরা থাকবেন সার্বক্ষণিক। যদি কসাইয়ের মা কিছুক্ষণ পর, পর মাস্ক খুলতে হয়, সে পুরো মাস্কটা খুলবে। খুলে মাংসের থেকে দূরে যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট করে এসে আবার সে মাংস কাটবে। বাট যতক্ষণ সে মাংস কাটবে ততক্ষণ সে অবশ্যই মাস্ক পরে থাকবে। এটা হলো আমাদের কুরবানি কালী। আর এর পরের চ্যালেঞ্জটা হলো আমাদের সিটি কর্পোরেশনের অনেক বড় একটা চ্যালেঞ্জ। সেটা হলো আমাদের বর্জ্যমুক্ত করা এই এটাকে। যার জন্যে আমরা এবার যেটা করেছি, আমরা ২৫৬টা জায়গা স্থির করে দিয়েছি, যেখানে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম থাকবেন, প্রশিক্ষণপ্রাপ্ত কসাই থাকবেন। তাদেরকে আমরা কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। প্রতিটা স্পটে ২৫৬টা স্পটে আমাদের প্রতিটা ওয়ার্ডে ৫৪টা ওয়ার্ডে মিনিমাম ৪টা জায়গায় বেশিরভাগ ওয়ার্ডেই ৫টা জায়গায় আছে গরু কোরবানি করার জন্য, যেখানে স্বাস্থ্যসম্মতভাবে স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করা যাবে। আমরা আমাদের সিটি কাউন্সিলর যেনারা আছেন ওনাদের মাধ্যমে এলাকায় বর্জ্য পরিষ্কারের জন্য পলিথিন ব্যাগ সরবরাহ করেছি বাড়ি বাড়িতে। তো সবাইকে অনুরোধ করা হচ্ছে যাতে তাদের গরুর বর্জ্যগুলি যদি পলিথিন ব্যাগে ঢুকিয়ে সেই ব্যাগটা উপরে বন্ধ করে এক জায়গায় রাখে, তাহলে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার টিম এরা খুব সহজেই বর্জ্যটাকে আপনার বাড়ির সামনে থেকে রিমুভ করতে পারবে। আপনার বাড়িটা অতি সহজেই আমরা পরিষ্কার করে ফেলতে পারবো। সরোয়ার, এবং জনাব সরোয়ার, আমি আপনার কাছে একটু একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি যে এতক্ষণ যে বিষয়গুলো বললেন, যে প্রক্রিয়ার কথা বললেন, একদম জবাই থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা আপনার যে ব্যবস্থা নিয়েছেন, কিন্তু এই প্রক্রিয়াগুলো অনুসরণ যেন সাধারণ মানুষ বা নগরবাসী করে, সেজন্য আসলে প্রচার প্রচারণা বা তাদের ক্যাম্পেইন এইটা কিভাবে করেছেন? প্রচারটা আমরা মেইনলি মিডিয়ার মাধ্যমে করেছি। আমরা পত্রিকায়, আমাদের ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় তো প্রেস বিজ্ঞপ্তি আকারে এগুলো দেয়া হয়েছে। আমাদের যারা নাকি ওয়ার্ড কাউন্সিলর আছেন তারা এলাকাবাসীর মাধ্যমে প্রচার চালিয়েছেন। আমরা যেই ইমাম এবং কসাইদেরকে, বিশেষ করে ইমাম সাহেবদেরকে যে আমরা প্রশিক্ষণ দিয়েছি, ইমাম সাহেবরা আমাদেরকে কথা দিয়েছেন তারা এই ব্যাপারগুলি জনগণকে জানাবেন। বিশেষ করে আজকে জুম্মার সময় জুম্মার খুতবার আগে ওনারা এই ব্যাপারগুলি জনগণের কাছে অবহিত করেছেন, বা আমি বিশ্বাস করি করেছেন, কারণ ওনারা আমাকে, মানে আমি সে যত তেমন জায়গায় প্রশিক্ষণ নির্দেশনাই দেয়া পেয়েছি ছিল। জি। আচ্ছা, আমরা ফিরবো আবারও আপনার কাছে। আমি একটু ডাক্তার লিটনের কাছে যেতে চাচ্ছি। ব্যা আমরা যে বিষয়গুলো দেখছি যে সামনেতে কোরবানির ঈদে কালকে যে অবস্থা যাবে, আসলে ঈদের কিন্তু শিশুদেরও একটি বড় বিষয় থাকে। সে বিষয়ে পরে আসবো। আমি একটু সামগ্রিকভাবে যদি জানতে চাই আপনার কাছে যে স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে এই যে বাড়ির ছোট বড় সবাই মিলে কিন্তু কোরবানির সময় কোরবানি দেয়া দেখতে যায়, বা আমরা বরাবর যেটি দেখে এসেছি ছোটবেলা থেকেই যে কোরবানির মাংস যখন কাটা হয় সেটাই কিন্তু একটা উৎসবে পরিণত হয়। এরপরে ঈদের পরে, বিশেষ কোরবানির ঈদে বিকেলবেলা একটু অনেকে ঘুরতেও বের হয়। কিন্তু এই করোনাকালে সেগুলো আসলে মানে এখন আসলে নিয়মটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ রাশেদ লিমন এবং সময় টিভিকে। আজকে এমন একটা দিনে আমরা আপনারা এই পর্দার মুখোমুখি হয়েছি। উপস্থিত দর্শক মণ্ডলী এবং যারা আমাকে শুনছেন, একটা সুযোগ পেয়েছি। সবাইকে ঈদ মোবারক এবং এই কোভিড ঈদ মোবারক। এই কারণে বললাম যে কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা একটা ঈদুল আজহা করতে যাচ্ছি। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছি যে এই প্রথম আমার জীবিত অবস্থা আমি দেখতে পেলাম যে হজ কিন্তু হচ্ছে না। লাবেক আল্লাহুম্মা লাবেক বলে যে সুরটি আমরা শুনতে পেতাম, যে আওয়াজটি আমাদের কানে আসতো, এটা মানে কিন্তু একটা খুবই আমাদের সীমিত মধ্যে পরিসরে উৎসাহ সেটা অনুপ্রেরণা হচ্ছে। সীমিত, হ্যাঁ সীমিত পরিসরে একদমই হচ্ছে, সীমিত, খুবই হ্যাঁ। সিলেক্টিভ, ভেরি সিলেক্ট, একদম ভেরি সিলেক্টিভ। এবং আমি সেইখান থেকে আসি যে সেখানে যেরকম আমাদের হজে কি হয়, হজে কিন্তু একটা সেন্ট্রালাইজ সিস্টেম থাকে, যে কেউ কিন্তু নিজে কুরবানি দিতে পারে না। তারা কিন্তু একটা জায়গায় টাকাগুলো দেওয়া হয় এবং তারা কুরবানি হয়ে যায়। সো আমি আমি ঠিক ওইভাবে আসতে চাই, যেটা আমাদের বিভিন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা এক্সপার্টিস তারা যে কথাগুলো বলেছেন, সেই তথ্য দিয়ে আমি বলতে চাই যে প্রায় ১ কোটি গবাদি পশু এই ঈদে সমাবেশ ঘটবে। পাশাপাশি ১ কোটির সাথে আমরা প্রায় ৫ কোটি মানুষজন সম্পৃক্ত হবে। মানে হাটে যাবে, আনবে, কাটাকুটি হবে। আর যে কথাটা বললেন যে বাসায় একটা উৎসব সৃষ্টি হয় এই কুরবানি
করি, যে উৎসর্গ করতে যাই আমরা, সে উৎসর্গ যে করার মধ্য দিয়ে আমরা কিন্তু নিজেরও কিন্তু কিছুটা আনন্দ এবং ভালো লাগার মধ্যে সময় কাটাই। কিন্তু এবার কিন্তু সেই জিনিসটা ঠিক এরকমভাবে আমরা করতে পারবো না। যেটা একটু আগে আমাদের মোস্তফা সরোয়ার হিমু ভাই যে কথাটি বললেন, আমি জেনে খুব খুশি হলাম যে ২৫৬টি জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন এবং আ বিভিন্ন ইমাম যারা কোরবানি করবেন তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং বললেন যে আ উম দড়ি, কাঁচি, ছুরি বা মাছ এগুলো সবকিছু নিলাম। কিন্তু আমি আ একটু বলতে চাই, আমি আসলে খুব আ হতাশ এবং হতাশা এই ২ টা শব্দ বললাম। কেন? আ আজকে প্রায় ৬ মাস ক্রস করতে যাচ্ছি আমরা। আমরা কিন্তু অনেক লম্বা একটা লকডাউন বা ছুটি যেটা কাটিয়েছি সেটাকে আমরা পারফেক্টলি কাজে লাগাতে পারিনি। সেটার ব্যর্থতার দিকে আমি আজকে যাব না। এই কথা আমরা টিভিতে প্রতিদিন শুনতে মানে এখনো অনেকে আমরা বলি যে ভাবি যে এখনো করোনা নিয়ে এত কথা কেন? এই কারণে এখনো আমাদের দরকার। এই যে হতাশা এবং হতাশা এইটার কারণে দরকার। আমরা বাঙালি জাতিকে আমরা খুব গর্ব করি। আমরা আসলেই খুব আ উম আ প্রতি ভালোবাসা বা আত্মীয়তা বা আপ্যায়ন করতে অভ্যস্ত যে জিনিসটা বলে সত্যি। কিন্তু আমরা পাশাপাশি এতটুকু জিনিস এটা কিন্তু সবচেয়ে বড় সত্যি যে আমরা সবকিছুকেই এত বেশি হালকা করে দেখি, কোন কিছুকেই আমরা সিরিয়াসলি নিতে পারি না। এই জিনিসটা বিরাট বড় একটা ঘাটতি আমাদের দেশের মধ্যে। মানে কোন কিছুকে সিরিয়াসলি নেওয়ার মানে অ্যাটিটিউডটা একদম আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত এটা দেখা যায়। এটা অস্বীকার করলে হবে না। আ এবং এই কারণটাই একটা অন্যতম কারণ। এই কোভিড সিচুয়েশন বাংলাদেশ থেকে এখনো যে আমরা 21 থেকে 23% দেখাচ্ছি অ্যাকর্ডিং টু টেস্ট, সেটা আমি মনে করি যদি আমরা এগুলো একটু মানতাম, সরকার যে স্বাস্থ্যবিধি দিয়েছে, যে রুলস করেছে বা আমরা চিকিৎসকরা যা করছি, সাংবাদিক ভাইরা যা করছেন, পুলিশ ভাইরা যা করছেন, এই যে এত শ্রম, এত কষ্ট করেছেন, আমরা কিন্তু সেই সফলটুকু, কাঙ্ক্ষিত সফলটুকু কিন্তু আমরা ঘরে তুলতে পারি নাই। এখনো পর্যন্ত আমাদের সেই আমরা কিন্তু প্লাটু বলেন বা পিক বলেন, আমরা ২১-২৩ এর মধ্যে আছি অ্যাকর্ডিং টু টেস্ট। টেস্ট করি নাই বলে কিন্তু আমাদের রেটটা বেশি দেখাচ্ছে না। এবং আমরা ওই যে বললাম যে আমরা আসলেই একদম মানে কেয়ারলেস, যে কাউকে কোনো আমরা শুধু যে মানে আ আ সবকিছুকে হালকা করে দেখি তা না কিন্তু। পাশাপাশি আরেকটা জিনিস বড় বেশি ইম্পোর্টেন্ট, সেটা হলো আমরা কেউ কাউকে মানে রেসপেক্ট করতে শিখি না। রেসপন্সিবল হই না। নিজে রেসপন্সিবল হই না যে আমি তো করি, আর কেউ না করুক। এতটুকু কাজটুকু আমরা ১ জন ২ জন করতে শুরু করি, পরবর্তীতে আমি নিজেও সেই কাজটুকু থেকে সরে দাঁড়াই। এই যে জিনিসগুলো আছে এবং এই যে একে অপরের প্রতি যত্নশীল, সম্মান, এই জিনিসগুলোতে আমরা নাই বলে আজকে কোভিড সিচুয়েশনটা বাংলাদেশে এখনো পর্যন্ত সেক্ষেত্রে কমছে না। কালকে যে ঈদুল আজহা উদযাপন করা হবে, সেক্ষেত্রে যে বিষয়গুলো আপনিও বলছিলেন বারবার যে অ্যা এই যে ঈদকে কেন্দ্র করে যে একটু আরো জনসমাগম হওয়ার আশঙ্কা, কোরবানিকে কেন্দ্র করে, সেই বিষয়ে আসলে আমাদের কি করা? আপনার পরামর্শগুলো আসলে কি থাকবে? আচ্ছা, আমার পরামর্শ যেটা হবে আমি একটু আমরা আসলে তো বললাম না যে আমরা কোনো কিছু মানি না। আমাদের দেশের যে রীতিনীতি আছে সেটাও মানি না। হু যা বলেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাকে আমাদের মানা উচিত, যার নোটিশ গুলো, যার গাইডলাইন গুলো দেয়া থাকে তা পড়া উচিত, জানা উচিত। সেই জিনিসগুলোর দিকেও আমরা তাকাই না। সেটার দিকে আমি একটু আলোকপাত করে ২ টা কথা বলব। উনারা ২ টা কথা বলেছেন বেশ ভেরি ইম্পোর্টেন্টলি। সেটা হলো একটা RCCE। RCCE বলতে বোঝা যাচ্ছে রিস্ক কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট। এটার উপর জোর দিতে বলেছে। এটার উপর জোর দিলে কি হবে? মানে এইটার উপর জোর দিয়ে আমরা কোভিড সিচুয়েশনটাকে কভার করতে পারবো। আমাদের ইনফেকশন রেটটা কমায় নিয়ে আসতে পারবো। একটা জিনিস বলেছে। এবং স্ট্যান্ডার্ড রিস্ক অ্যাসেসমেন্ট এক্সারসাইজ। এই ২ টা কথা জোর দিয়েছেন হু। কিন্তু আমরা জানি, বুঝি, সবই করি। আমাদের বলে দেওয়া আছে ১ মিটার বা ৬ ফুট দূরে থাকবেন। আমরা তার কোনটাই মানছি না। আমরা মাস্ক পরবো, মাস্ক পরি তো নাকে পরি তো মুখে পরি, মুখে পরি তো নাকে পরি। এই চলতেই থাকে। কখনো নিচে নামায় কথা বলতে থাকি। এবং আমরা জানি যে কথা বলা, হাঁচি দেওয়া, হাই তোলা এগুলো প্রতিটা ক্ষেত্রে কিন্তু স্ট্রেইট করবে। এবং খেয়াল করে দেখেন কিন্তু কুরবানির সময় আপনি কিন্তু যে ইনফেক্টেড মানুষটি হাঁটে যাবেন, সে মানুষকে তো ছড়াবেন। সাথে কিন্তু এই গবাদি পশুকে কিন্তু ইনফেক্ট করবেন। সেই গবাদি পশু থেকে কিন্তু আবার মানুষের মধ্যে আসবেন। কেমন একটা সাইকেল সৃষ্টি করে দিচ্ছি আমরা। ১ কোটি গবাদি পশু যদি রান করে থাকে, তাহলে যদি স্প্রেড করে কি ভয়ংকর চিত্র হবে। সেই দিকটাতে সরকার নজর দিয়েছেন, কিন্তু আমি মনে করি যে সরকারকে
লোকাল গভর্নমেন্টকে এঙ্গেজ করেছেন, যেখানে হিমু ভাই বলেছেন, খুব সুন্দর বলেছেন। কিন্তু আমি মনে করি যে আরো বেশি প্রেশার, আরো বেশি কড়াকড়ি আইন প্রয়োগ করা উচিত ছিল। মানে যে নির্দিষ্ট জায়গায় সচেতনতা তৈরি করার ক্ষেত্রে আরো বেশি কঠোর হওয়ার আরো কথা বা বেশি জোর নজরদারির দেওয়া কথা উচিত বলছেন। ছিল। আমি আসবো আরো আবারও বেশি আপনার কঠোর কাছে। হওয়া আমাদের উচিত। সঙ্গে আছেন ডক্টর অনাবিল সেন। আমি একটু অনাবিল আপনার কাছে যেতে চাচ্ছি যে আপনারা তো আপনাদের যে বিভিন্নভাবে সরকারের পাশাপাশি আপনারা বিভিন্নভাবে কাজ করছেন, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য অনেক কাজ করছেন। তো সেক্ষেত্রে এই যে কোরবানির ঈদকে ঘিরে আসলে বিশেষ কি পরিকল্পনা, বা বিশেষ করে আগামীকালকে আমরা যে বিষয়গুলো দেখব, যেটি আসলে আমরা আমাদের মোস্তফা সরওয়ার বলছিলেন, যেটি জহির লিটন বলছিলেন যে কোরবানি কেন্দ্রিক যে একটা জটিলতা, এবং এরপরে কিন্তু আসলে আমরা রোজার ঈদের সময় যখন আমরা কিন্তু তখন আরও কিন্তু অবস্থা খারাপ ছিল, তখনও কিন্তু আমরা দেখেছি মানুষজন কিন্তু একটু কেউ কেউ একটু ঘুরতে টুরতে বের হওয়া বিকেলবেলা। তো এই ঈদে তো হয়তো বা আরও একটু বাড়তে পারে। তো সার্বিকভাবে আসলে আপনাদের কর্মপরিকল্পনায় বা আপনাদের পরিকল্পনায় এই জিনিসটা আসলে আপনারা কিভাবে সাজিয়েছেন? আচ্ছা, ধন্যবাদ। এখানে আমরা প্রথম থেকে আসলে কোভিড অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি সরকারের সাথে। লিটন স্যার যেটা বললো যে রিস্ক কমিউনিকেশন আর কমিউনিটি এনগেজমেন্ট পিলারটা, এটা নিয়ে আমরা বেসিক্যালি কাজ করছি ডিফারেন্ট মিডিয়ার মাধ্যমে। আমরা সেটা গণমাধ্যম হোক, সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, কিন্তু বিভিন্ন প্রিন্ট মিডিয়া হোক, বা কমিউনিটি রেডিও, কমিউনিটি মাইকিং, বা বিভিন্ন মসজিদে মাইকিং, এগুলো আমরা সব কমিউনিকেশন মেথডই আমরা ট্রাই করছি মানুষের অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার জন্য। কিন্তু এখানে দেখেন, অ্যাওয়ারনেস আর প্র্যাকটিসটা কিন্তু টোটালি ডিফারেন্ট থিং। মানুষ অ্যাওয়ার হতে পারে, কিন্তু ওই অ্যাওয়ারনেস বা নলেজ জেনারেশনের জন্য তারা যে ওই প্র্যাকটিস গুলো অ্যাডাপ্ট করবে, তাদের বিহেভিয়ার চেঞ্জ হবে, এটা আসলে একটু মানে ঢাকা শহরেও কম, আর প্রত্যন্ত অঞ্চলে তো আরো কম দেখা যাচ্ছে। যেগুলো স্বাস্থ্যবিধি সবাই বলছে যে মাস্ক পরা, হ্যান্ড ওয়াশিং, শারীরিক দূরত্ব সবসময় 1 মিটার অন্তত মেনে চলা, বা যেসব কেস যারা লক্ষণ ভিত্তিক তাদের আইসোলেট করা, এইগুলা কিন্তু আসলে হচ্ছে না। আর ঈদের টাইমটা এটা খুবই রিস্কি একটা টাইম, কারণ আসলে এই গণসমাগম, সোশ্যাল গ্যাদারিং এর চান্স গুলো এই কোরবানি থেকে শুরু করে, কেউ কালকে ঈদের দিন সবাই রিলেটিভের বাসায় যাবে, ইয়ে করবে, তারপরে মাংস ডিস্ট্রিবিউশন, এগুলো প্রত্যেকটাতেই যেটা বলছিলেন যে রিস্ক অ্যাসেসমেন্ট স্যার, যে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা মানুষের রিস্ক অ্যাসেসমেন্ট করা দরকার, যে আমি যেই কাজটা করব বা যেখানে যাব ওটা কি নিরাপদ নাকি। আর এই ঈদুল আজহার জন্য যেটা হবে আমার মনে হচ্ছে যে, এটা আমি চাই যে আমি ভুল হই, কিন্তু কেস কিন্তু আর আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বাড়বে এখানে। এখন টেস্ট যদি বাড়ে, টেস্টে আমরা আক্রান্ত সংখ্যা বাড়া দেখতে পারি। বাসার যেটা বলছিলেন যে পজিটিভিটি রেট, মানে আমাদের এখন পজিটিভিটি রেটটা 22% থেকে মিড-20s এরকমই থাকছে। তো তার মানে আমরা প্রতি 5টা টেস্ট করছি, ওটার মধ্যে আমরা একটা পজিটিভ পাচ্ছি। এটা কিন্তু অনেক বেশি। আমরা যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি, ইন্ডিয়া কিন্তু 10টা টেস্ট করে একজন পজিটিভ পাচ্ছে। পাকিস্তান দেখা যায় 20টা টেস্ট করে একজন পাচ্ছে। যারা মডেল কান্ট্রি সাউথ কোরিয়া দেখা যায় 100টা টেস্ট করেও একটা পায় না। তো এখানে সংক্রমণের চান্সটা অনেক বেশি। আরেকটা, ঈদুল ফিতর থেকেও ডিফারেন্ট ঈদুল আজহা, বিকজ এই মাংস কোরবানির কথাটা, আপনারা জানেন এই মিট প্রসেসিং কিন্তু একটা অনেক রিস্কি একটা ইয়ে। বিভিন্ন উন্নত দেশে আমরা দেখেছি এই মিট প্রসেসিং প্ল্যান্ট থেকেই কোভিড এর আউটব্রেক হয়েছে। তো এইটা খুবই একটা রিস্কি একটা ইয়ে। আর যেটা স্যার অলসো বলছেন যে আমরা জানি হিউম্যান টু অ্যানিমাল ট্রান্সমিশন এখানে পসিবল, কারণ এখানে বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে যে কুকুর, বিড়াল, এদের উপরেও টেস্ট করে, এরাও তো ম্যামল, তো এদের কিন্তু সংক্রমণ হতে পারে। বাট এখনো অ্যানিমাল থেকে আবার যে হিউম্যান ট্রান্সমিশন হবে, ওইটা এখনো পুরোপুরি ভেরিফাইড হচ্ছে। আমরা কেউ বলতে পারবো না, কেউ ডিসপিউটও করতে পারবো না, কেউ এগ্রিও করতে পারবো না। তো এখানে অনেক কটা রিস্ক ইয়ে হয়েছে ঈদুল আজহার ক্ষেত্রে, যেগুলো আমাদের সবাইকেই আসলে পর্যবেক্ষণ করতে হবে। আচ্ছা, তো আপনি যে অ্যাওয়ারনেসের কথা বললেন যে আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বিভিন্ন করেছেন, বা সরকার থেকে তো করছি একদম সেই শুরু থেকে, বা দেশে সেই 8 মার্চের আগে থেকেই করছে, কিন্তু তারপরও সেই কাঙ্ক্ষিত অ্যাওয়ারনেসটা আসলে সেই পর্যায়ে আসলে আমরা যেতে পারছি না কেন? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনারা তো কাজ করছেন, দেখছেন। ওই ওই যে স্যার যেটা বললো, আমরা যেটা শুনি আমরা সাথে সাথে উল্টাটা করা শুরু করি। মেবি আমাদের আমাদের অ্যাওয়ারনেস এর কাজ করা উচিত ছিল
বলা যে আপনারা কেউ মাস্ক পরবেন না, কেউ শারীরিক দূরত্ব মেইনটেইন করবেন না, কেউ হাত ধুবেন না। আমার মনে হয় এভাবে এফেক্টিভ ছিল। কারণ মানুষকে আসলে এভাবে চেঞ্জ করা সবাইকে খুব ডিফিকাল্ট। প্রত্যেকটা মানুষ কিন্তু ইন্ডিভিজুয়াল, সবার সার্কামস্ট্যান্সেস গুলো ডিফারেন্ট। এখন এইটা আসলে একটা লং টার্ম চেঞ্জ হওয়া যাবে। বিহেভিয়ার চেঞ্জটা একদিনে হবে না। এটা আমাদের এখন যে রিস্ক কমিউনিকেশন আমরা কিন্তু খুব সিম্পল মেসেজ আমরা সবাইকে দিয়ে দেখি যে এই ৫টা বা ৬টা পয়েন্ট আপনারা অনুসরণ করলে করোনা সংক্রমণের ঝুঁকিটা কমে যাবে। এটার পর থেকে আমাদের আরো লং টার্ম স্ট্র্যাটেজি, যেটা সাব কমিউনিকেশন বা এরকম বিভিন্নভাবে মানুষকে আরো এডুকেট করা, যেটা লং টার্মে ওদের এফেক্ট হবে এবং ওদের বিহেভিয়ার প্র্যাকটিসে অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। এটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস। যে সরকার করছে, আমরা করছি, এটা সবাই চেষ্টা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চেষ্টা করছে। তারা কয়েকদিন আগেই একটা টেকনিক্যাল গাইডেন্স একটা ইয়ে করেছে ঈদুল আজহার জন্য। তো এখানে সবাই চেষ্টা করছে, কিন্তু মানুষের এটা এটা একটা, আমি কোনো শ্রেণীকে ইয়ে করবো না, কিন্তু অনেক মানুষই এটা এখানে মনে করছে যে আমাদের করোনা হবে না, বা আমরা করোনার আগে আমরা না খেয়েই মারা যাবো, করোনাতে কি হবে। এই কারণগুলো সবাই, মানে ডিফারেন্ট ক্যাটাগরির মানুষ আছে। অনেকে মাস্ক পরছে, অনেকে বের হচ্ছে না, অনেকে বের হইলেও মাস্ক পরে না। তো এইখানে এই সবাই যে মানে ওই হতাশার কথাটাই আসে। সবাই যে কেয়ারলেস একটা অ্যাটিটিউড ইয়ে করে, এইটা মানে তার নিজের জন্য ক্ষতিকর না হলেও সে তো সংক্রমণটা, সে ইভেন অ্যাসিমটোমেটিক থাকলেও সে সংক্রমণটা অন্য কাউকে ছড়িয়ে দিতে পারে। এইগুলা সবকিছুই ভেবে নিয়ে অনেক, মানে টাইমটা অনেক রিস্কি, কিন্তু আমাদের একটা মানে অপটিমিজমের ইয়ে আছে যে এই ঈদের পরে মেজর, তারপরে কোনো এরকম হলিডে নেই বা এরকম গণসমাগম হওয়ার চান্স নেই। তখন আমাদের অনেক কঠোর মানে হতে হবে লং এই টাইম যেন। একটা লং টাইম একটা এই ধরনের নেই, একটা সময় পাওয়া যাবে। যে আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু গোলাম মোস্তফা সারোয়ার কাছে যেতে চাচ্ছি। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে কুরবানি নিয়ে তো আপনাদের অনেক পরিকল্পনার কথা শুনলাম, বা যেগুলো আপনারা বাস্তবায়ন করছেন বা করতে যাচ্ছেন। কিন্তু আগামীকালকে যখন পশু কোরবানি হবে, আপনি যেমনটি বলছিলেন, আমরা জানি যে ২৫৬টা বোধহয় আপনারা স্পট নির্ধারণ করেছেন। কিন্তু এর বাইরেও আমরা কিন্তু দেখি এই যে নির্দিষ্ট জায়গা যে নির্ধারণ করা, এটি কিন্তু বেশ কয়েক বছর ধরেই এরকম একটা প্র্যাকটিস চলে আসছিল। কিন্তু তারপরেও কিন্তু মানুষজন মানছে না। কিন্তু তখনের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন, এখনকার প্রেক্ষাপট ভিন্ন। তো এখন কি এইবার কি চাইলেই আসলে কেউ নিজেদের গ্যারেজে বা নিজেদের বাড়ির মধ্যে দেয়া এক জিনিস, কিন্তু রাস্তায় যে একটা দেয়ার একটা ট্রেডিশন ছিল, সেটি কি পারবে কিনা করতে? না, সেটা তো আইনের কথা যদি বলেন তাহলে পারবে না। হ্যাঁ, যেমন আমরা বলি যে মাস্ক না পরলে জরিমানা হবে, বাট রাস্তায় কিন্তু মাস্ক ছাড়া প্রচুর মানুষ দেখা যায়। সেরকম যদি আইন বলেন, সিটি কর্পোরেশনের আইন বলেন, তাহলে বাড়ির সামনে রাস্তা ব্লক করার অধিকার কারোরই নাই। কিন্তু এটা ট্রেডিশন আমাদের একটা, যে আমরা এটা করি। আর মানে আমি সেই তখন একটা বিষয়টাকে জিনিস নিরুৎসাহিত করেছেন কিনা এইবার? নিরুৎসাহিত অবশ্যই করা হয়েছে, অবশ্যই নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু কতটুকু নিরুৎসাহিত হয়েছে এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাট আমি বিশ্বাস করি যে হয়েছে, কারণ আমি বলতেছি আমার বিল্ডিং এ গত বছরও টোটাল বিল্ডিং এর নিচে গ্যারেজে 17টা গরু ছিল। হুম। এইবার মাত্র 4টা গরু। হ্যাঁ, তো 13টা কিন্তু এবার নাই। হুম। আমারটা সহ 13টা নাই, এগুলি কিন্তু বাইরে আছে। আর অনেকেই এবার কিন্তু অনলাইনে কোরবানি করেছে, অনলাইনে তারা বলে দিয়েছে তারা কিনেছে। আমারটাও আমি বললাম সেমি অনলাইন, যে আমি কিনে ওদের কাছে দিয়ে দিছি, তারা আমাকে প্রসেস করে বাসায় পৌঁছে দিয়ে যাবে। মানে এই তো এই এই এটা প্রক্রিয়াটা অনেক, সম্পর্কে একটু, অনেকেই বোধহয় সেভাবে জানেন। আমি একটু এটাকে আপনাদের নিজস্ব ব্যবস্থাপনায় সেই প্রক্রিয়াটা কি একটু যদি জানাতেন। না আমার তো এই যে অনলাইনে ই ক্যাবের মাধ্যমে এটা তো আহ, প্রচুর প্রচারণা হয়েছে, জি। যে আহ, গরুর ছবি দেখবে, দেখে দাম নির্ধারণ করা আছে, দাম দেখে তারা অর্ডার করবে, অর্ডার করলে অনলাইনেই তারা অর্ডার না, না, করলে আমি আমি ওই আপনি গরুটা আপনি যে আপনার কথা বললেন যে অনলাইনে, মানে আপনি কিনে এক জায়গায় দিয়ে But দিয়েছেন, তারা আমি আপনাকে প্রসেস করে আমি দিবে। যেটা সেই প্রক্রিয়াটা কি? আমি যেটা করেছি যে আহ, আমার একজনের সাথে ওরা হলো মেইনলি খাসি অনলাইনে অর্ডার নিচ্ছিল। হ্যাঁ, তা আমি তার সাথে অনলাইনে খাসি অর্ডার করে তাকে রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আমার একটা গরু যদি করে দেন। হ্যাঁ, আচ্ছা। তারা আমাকে এই হেল্পটা করছে। তারা, আমি হাটে যাইনি, তারাই হাটে গিয়েছে, গিয়ে গরু কিনে আমাকে ছবি পাঠিয়েছে যে এই গরুটা আপনি নিতে চান কিনা।
আমি ওকে করেছি, তারা করে এনে রেখে দিয়েছে। আগামীকালকে তারা আমার বাসায় মিটটা পৌঁছে দেবে। আমি আমার নাম-টাম সব দিয়ে আসছি। সর্ট অফ ডিজিটাল বা অনলাইন কোরবানি বলা যায়। তো অনেকটাই আমার মনে হয় যে ইয়ে হয়েছে। আমি আমার পাড়ার রাস্তা দিয়ে আমি সন্ধ্যার সময় যখন আসলাম, তখন দেখলাম যে গরু ছাগলের পরিমাণ অনেকটাই কম। এই আমাদের এবার সে বিষয়গুলো চোখে সিদ্ধেশ্বরী পড়ছে। এলাকা, হ্যাঁ? অনেকটাই কম। আ তারা অনেকেই এরকম অনলাইনেই তারা কোরবানি করছে। কেউ গ্রামে করছে। হ্যাঁ? তো আমার মনে হয় কিছুটা আ সচেতন তো অবশ্যই হয়েছে। বাট আমরা সচেতন করার জন্য যা করার দরকার আমার মনে হয় আমরা সঠিকভাবে করতে পারি নাই। সেই গ্যাপটা লাইক কোথায় আসলে? আমি যদি বলি যে আমরা ২ টা সচেতনতামূলক ইয়ের কথা বলি, টিভিসের কথা বলি আমি। একটা হলো বিদেশে যাওয়ার সময় কি করবে এটা নিয়ে ৩ জন টিভি চলচ্চিত্র তারকাকে নিয়ে একটা টিভিসি করা হয়েছে। এবং সেখানে দেখানো হচ্ছে তারা সবাই মাস্ক পরা, বাট যখনই কথা বলে তখন মাস্কটা খুলে থুতনির নিচে রেখে তারপর তারা কথা বলা শুরু করলো। তো আমি কি শিখলাম ওই টিভিসি থেকে? যে আমি যখন কথা বলবো, আমি যখন হাঁচি দিব, কাশি দিব, আমি মাস্কটা নিচে নামিয়ে থুতনির নিচে রাখবো, তারপর আমি কথা বলবো। একইভাবে গরু কিনতে যাবে, সুন্দর মাস্ক পরে সে হাটে গেল, কিন্তু যখন সে গরু বিক্রেতার সাথে কথা বলতেছে তখন কিন্তু সুন্দর করে মাস্কটা থুতনির নিচে নামিয়ে সে কথা বলছে। তো এটা কিন্তু একটা রং মেসেজ যায়। আমরা যারা টিভিসি তৈরি করি এবং প্রচার করি তাদের এটা বোঝা উচিত যে এটাতে একটা খুব বাজে মেসেজ যাচ্ছে মানুষের কাছে যে হ্যাঁ, আমি যখন কথা বলবো তখন আমি এইভাবে বলবো। কারণ যিনারা চেহারাটা দেখাচ্ছেন ওনাদের চেহারা দেখানোর কিন্তু কোনো দরকার নাই। ওনাদের অবয়বে আমরা চিনে ফেলি যে এটা অমুক, এটা তমুক। কারণ ওনারা এতটাই ফেমাস। হ্যাঁ? কিন্তু ওনারা যখন নাকি মাস্কটা খুলে নিচে রাখেন, তখন আমরা ওনাদের কাছ থেকে শিখি যে মাস্ক খুলে কথা বলতে হবে। এটা কিন্তু আমার মনে হয় যে আমরা সচেতন করতে যেয়ে অচেতন করে দিচ্ছি মানুষকে। একটা আচ্ছা। একটা মেসেজ দিচ্ছি। জি, আবারও আপনার কাছে ফিরবো একটু নামাজের যে অবস্থা ওইটা নিয়ে। তার আগে আমি একটু ডক্টর জহির লিটন তার কাছে যেতে চাচ্ছি যে অ্যা বাচ্চাদের ক্ষেত্রে আসলে কি কারণ আমরা দেখছি করোনাকালে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে শিশুরা কিন্তু বলতে গেলে গৃহবন্দী। তো এই এই ঈদের সময় স্বাভাবিকভাবে শিশুরা অ একটু নিচে নামতে চাইবে বা এই পশু জবাই দেয়া দেখতে চাবে বা শেষ বিকেলে হয়তোবা একটু ঘোরার আবদার করবে। তো এই সময় আসলে শিশুদের জন্য আসলে বিশেষ করে কালকের দিনটা বা ঈদকালীন সময় আসলে বাড়তি কি সচেতনতা মূলক পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ। আ শিশুদের ক্ষেত্রে কথা যেটা আমি বলতে চাই যে শিশু ইনফেকশনের রেট কিন্তু অনেক কম। আমরা কিন্তু মানে দেখতে পাচ্ছি যে আমাদের শিশু হাসপাতালে এখনো বর্তমানে মাত্র ৫ টি পেশেন্ট ভর্তি আছে। এত বড় একটা হাসপাতাল আমাদের সারা বাংলাদেশের একটি মাত্র শিশু হাসপাতাল যেটার মধ্যে সবাই চেনেন এবং জানেন। এখন আমাদের মাত্র ৫ টি পেশেন্ট আছে। ঠিক এমনইভাবে সমাজে আমাদের ইনফেকশনের রেটটা বাচ্চাদের কম এবং ডেথ রেটও অনেক কম। এটা আ উম যেকোনো কারণে হোক আমি মনে করি যে বাচ্চাদের যে ইমিউনিটি বলেন বা বাচ্চাদের ক্ষেত্রে যে ইনফেকশনের রেটটা বাড়ানোর কথা সেটা কিন্তু হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের আ কোত্থেকে আসে? সাধারণত দেখা গেছে বাচ্চাদের কিন্তু ফ্যামিলি মেম্বার থেকে আসতেছে। হয় বাবা, মা বা কাজের লোক। আমাদের এই মাধ্যমে কিন্তু বাচ্চারা ইনফেক্টেড হচ্ছেন। এবং বাচ্চাদের আল্লাহর রহমতে উম উম কিউর রেট অনেক ভালো, প্রগনোসিস অনেক ভালো। এবং ডেথ টেথ একদমই কম বলা যায়। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে বাবা-মারা যদি একটু সচেতন থাকেন, একটু যদি কেয়ার নেন বাচ্চাদের আ যেটা আমরা আগে বলেছি, এখন এই ঈদের জন্য মেসেজটা অন্যরকম হবে। যে আগে বলেছি বাচ্চাদেরকে আপনারা বোঝান যে হোয়াট ইস করোনা, করোনা কিভাবে স্প্রেড করে, করোনা কি করতে পারে এই জিনিসগুলোর নলেজ দেওয়া। কেন তাদেরকে আমরা ঘরে আবদ্ধ করে রাখতেছি? না হলে কিন্তু তারা একটা সাইকোলজিক্যাল একটা প্রেশার বা একটা ইফেক্ট তাদের মধ্যে হবে। যে আমাকে কেন ঘরের মধ্যে আটকা রাখছে? আমাকে কেন বাইরে যেতে দিচ্ছে না? সো বিভিন্নভাবে এই জিনিসগুলো বোঝানো। ঠিক একইভাবে এই কুরবানির সময় এসে বাচ্চাদের ক্ষেত্রে আমি একটাই কথাই বলব যে বাবা-মা যারা আমি কিন্তু এই কথাটা বলার আগে আমি আরেকটু বলে নেই যে আমরা কিন্তু অ্যাওয়ারনেস কিন্তু ডেভেলপ করতে পেরেছি। পারিনি সেটা বলব না। যেটা হিমু ভাই বলেছে যে ৩ টি মাত্র গরু এসেছে। আমার ফ্ল্যাটে ৪২ টা পরিবার থাকেন। মাত্র ২ টা গরু কিনা হয়েছে। বাকি ৪০ জন কিন্তু কেনেন নাই। প্রতিবার কিন্তু এই ৪২ জনই কিন্তু কুরবানি দিয়েছেন। সো আমরা কোথাও বেশি অ্যাওয়ার আবার কোথাও আমরা একেবারে অ্যাওয়ার না। এই ২ টা জিনিস খুব ইম্পোর্টেন্ট। আমরা কিছু অংশ মানছি খুব ভালোভাবে আর কিছু অংশ একেবারে তুচ্ছ তাচ্ছিল্য রূপে চলাফেরা করছি। সো তাদের ক্ষেত্রে আমার এই মেসেজ যে বাবা-মারা আপনারা প্লিজ একটু
বাচ্চাদের ক্ষেত্রে যত্ন হবেন, কারণ শিশুরা এই এই জাতির, এই বাংলাদেশের ভবিষ্যৎ। সো তাদেরকে রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। তাকে সুস্থ রাখতে পারলে আপনি আমি মানসিক, আপনার বাবা-মা যেরকম মানসিক শান্তিতে থাকে, সো তারা হুম। কিছুতেই যেন এই যারা কুরবানি দেবেন বা যেই লোকগুলা যাওয়া আসা করবেন, যদি কেউ দেয়নি, দিচ্ছেন তো অনেকেই। তারা যেন কিছুতেই তাদের মানে তাদের সংস্পর্শে না আসতে পারে, সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। একটু কষ্ট করে হলে এটা মেইনটেইন করতেই হবে। নইলে কিন্তু ইনফেকশন রেট বেড়ে যাবে বাচ্চাদের মধ্যে। জি, ধন্যবাদ আপনাকে। আ আচ্ছা, জি বলুন। জি। আর আরেকটি কথা বলতে চাই যে বাচ্চাদের সমস্যা কিন্তু এখন আমরা আমরা কিন্তু যে নিউমোনিয়া বলি, নিউমোনিয়ার সাথে কিন্তু আমরা করোনাকে যেন মিলিয়ে না ফেলি, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। নিউমোনিয়া হলে পরে বুকের খাঁচা যেরকম ডেবে যায়, সেই জিনিসটা বুঝতে হবে এবং নরমাল সর্দি কাশিও বাচ্চাদের বেশি হয়। সো সেই জিনিসটার মধ্যে মাথায় রাখতে হবে। আমরা শুধু করোনা মনে করে একটা প্যানিক অবস্থার সৃষ্টি করা, আতঙ্কিত হওয়া, ওটা না হয় সচেতন হতে হবে। বুঝতে হবে আপনার যিনি শিশু বিশেষজ্ঞ আছে তার সাথে কথা বলেন এবং বাংলাদেশ আ আওয়ামী লীগের টেলিমেডিসিন সেবা আছে। বিভিন্ন অর্গানাইজেশন করোনায় তারুণ্য আছে। আরো অনেক আছেন। বিভিন্ন অর্গানাইজেশন আছেন যারা টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছে। শিশু হাসপাতালে টেলিমেডিসিন সেবা আছেন। সবার মাধ্যমে আপনারা কিন্তু এই শিশু বিশেষজ্ঞের সাথে একটা প্রাইমারি এইড বা প্রাইমারি ট্রিটমেন্ট আপনারা নিতে পারছেন। যার জন্যে আপনারা ভীত হবেন না। তাদের সাথে কথা বললে কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের সেই যে ভয় পাওয়ার ব্যাপারটা যে আমার বাচ্চার জ্বর আসলো, সর্দি হলো, না জানি করোনা হয়ে গেল, কিছু একটা হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এরকম না। আমি নিজে অনেককেই এই টেলিফোনে চিকিৎসা দিয়েই আল্লাহর রহমতে তারা সুস্থ আছেন। তাদের হসপিটালে আসতে হয়নি। সো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আ টেলিমেডিসিনের মাধ্যমে শিশু বিশেষজ্ঞের কাছ থেকে সেবা নিন এবং নিজের চিকিৎসক থাকলে তার সাথে কথা বলুন এবং বাচ্চাকে আ বোঝান এবং তাদেরকে অ্যামিউজমেন্ট এর জন্য যে কথাটা বলেছেন যে এন্টারটেইনমেন্ট করার জন্য, হ্যাঁ, আমরা সবার তো আর গাড়ি থাকবে না। যাদের গাড়ি থাকবে যদি নিতান্তই করতে হয়, তার গাড়ির মধ্যে করে ঘুরে নিয়ে আসতে পারেন, কোথাও নামতে দিলেন না। আর যাদের বাবা-মা মনে করেন যে না কোনো ওয়ে নেই, ঘুরতে হবে, সেটা তাদেরকে অবশ্যই আমি মনে করি যে তারা সেটা পারবেন না। সেই জায়গাটাতে বাধা দিতেই হবে। যে জনসমাগমে যাবেন, মাস গ্যাদারিং হবে, হ্যাঁ? কমিউনিটি গ্যাদারিং হবে, এখানে যাবে সেটা কোনোভাবেই উচিত হবে না। জি, এবং জি, কোনো ধন্যবাদ, বাড়িতে ধন্যবাদ বেড়াতে যাওয়া রিটন। এই কাজটি আমরা করা যাবে না। আমরা ফিরবো আবার আপনার কাছে। দেখি আমি একটু ডাক্তার আনাবিল সেন তার সঙ্গে কথা বলতে চাই। আনাবিল, যদি একটু বলি যে ঈদের পারপাসটা গেল। ঈদ কেন্দ্রিক কিন্তু আমরা দেখলাম যে বাড়ি ফেরা মানুষ, যে মানুষগুলো বাড়িতে ফিরছে, যদিও আজকে একদম মানে শুরুতে খুব একটা না থাকলেও গত দুদিনে কিন্তু আমরা বেশ চাপ দেখছি। বিশেষ করে সদরঘাটে কিন্তু আমরা যে অবস্থা দেখেছি, যে একদমই খুবই নরমাল ৮-১০টা ঈদের চেয়ে খুব একটা বেশি পার্থক্য নাই। তারপর আবার সেখানে যে মানে ওই অবস্থা থাকলে বা ওই পরিমাণ ভিড় থাকলে আসলে স্বাস্থ্যবিধি আসলে বলে কিছু থাকে না। এই মানুষগুলো তো আবার ফিরবে। মানে তাদের জন্য আসলে কি করার বা কি পরামর্শ বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আমরা তো এমনি স্টাফদের এমনি ট্রেনের ১ম থেকে আমাদের সব ব্র্যাকের এমপ্লয়িদের আমরা ইন সবাইকে মোটিভেট করছি এই টাইমে ট্রাভেল করার জন্য না করার জন্য। কিন্তু এইখানে অনেকেই এই ঢাকার থেকে ওদের বাড়ি ফিরে যাচ্ছে। বিকজ ওদের ন্যাচারালি ওদের পরিবার আর সব সদস্য এখানে। ওরা বাড়িতে যাচ্ছে। এখন এখানে আমরা অনেক কিছুই সাজেস্ট করি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আপনি বলেছেন যে সদরঘাটে বা এরকম ফেরিঘাটে আমরা এরকম গণমাধ্যমে আপনাদের প্রতিবেদনেই দেখেছি যে এগুলা আসলে এখানে তো শারীরিক দূরত্ব বা এগুলো মেইনটেইন করার কোনো স্কোপ নেই। তাদের জন্য যেটা যারা করতে পারে তার মেসেজ গুলো একই। তাদের ওই হাইজিন এর প্রিকশন গুলো সবসময় মেজার করতে হবে এবং প্রত্যেকটা যেভাবেই যায় তারা এখন মোটরসাইকেলে যাক বা লঞ্চে যাক বা এমনি গণপরিবহনে যাক, যেভাবে যাক সব কয়টা প্রত্যেকটা জিনিস করার আগে তাদের ওই রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হবে যে এখানে আমি সেফ কিনা। তো সবসময় এগুলোর মধ্যে ইনক্লুড করে মাস্ক পরে থাকা। স্যার যেটা বললেন যে মাস্ক নিচে থুতনির এখানে নামিয়ে রেখে কথা বলছেন। এটা কিন্তু উচিত যে মাস্কটা একবারে সম্পূর্ণভাবে খুলে ফেলে একটি আলাদা ব্যাগের মধ্যে রাখা। যদি হয় জিপলক ব্যাগ বা এমনি আলাদা বেশ কোথাও রাখা। এটা থুতনিতে এখানে করে রাখলে আপনার গলায় যদি কোনো জীবাণু থাকে ওইটা তখন মাস্কের ভিতরের অংশটাতে চলে গেল। তো এখানে লাভ হচ্ছে না। তাদের ওই প্রিকশন গুলো নিতে হবে। আর হলো যেটা লক্ষণ যদি দেখা যায়, তাদের যদি জ্বর দেখা যায়, যদি ওই টায়ার্ডনেস দেখা যায় যেই সিম্পটম, তাহলে সাথে সাথেই তাদের আইসোলেট করা উচিত এবং তাদের টেস্ট করা উচিত।
এবং এইখানে যেটা ভয় পেয়ে আসলে না আমি মানুষকে বললে বা আমি টেস্ট করালে বা এখানে স্থানীয় প্রশাসন এসে আমাকে ইয়ে করবে, আমার বাড়ি লকডাউন করে দিবে, এসব ভয় না পেয়ে, আর যেটা স্যার বললেন যে টেলিমেডিসিন সার্ভিসেস থেকে ইয়ে করে, আমরা জানি 80% মানুষই বাসায় থেকে ভালো হয়েছে এবং তাদের খালি মাইল্ড সিমটম ডেভেলপ করে। ওই মডারেট সিমটম বা সিভিয়ার সিমটম তখন বা ক্রিটিক্যাল ডিজিজ এরকম হয় না। তো এইসব টেলিমেডিসিন সার্ভিসেস, তারপর অনেক জায়গায় সাইকোসোশ্যাল কাউন্সিলিং সার্ভিসেস আছে, ওগুলো যাদের মেন্টাল হেলথ বা এই এত বড় একটা সময় বা ঈদের সময় একটা এরকম একটা ফেস্টিভ্যালে তারা ঠিক মতো আনন্দ করতে পারছে না, তো এখান থেকে তারা কাউন্সিলিং নিতে পারে। আর যেটা সবাইকে ইয়ে করেছি, আমরা ঈদ আসলে আবার আসবে, সবাই ঈদ সেলিব্রেট করবে, এটা আমরা সবাই চাই। ঈদ আরো আসবে, আমরা এরকম কোরবানিরও অনেক চান্স পাবো সামনে। আমরা চাই সবাই এরকম, আমরা অলরেডি মানে 3,000-এর উপর মানুষ হারিয়েছি। আসলে তাদের পরিবাররাই বলতে পারবে যে এই কষ্টটা কি এবং এই আমাদের অ্যাওয়ারনেস এবং এই সাবধানতা অবলম্বন করার ইম্পর্টেন্সটা কি। তো এটাই আমি সবাইকে আসলে মনে করি দিতে চাই। জি, সময় থাকলে ফিরবো আবার আপনার কাছে। আমি একটু আহ, আহ, গোলাম মোস্তফা সারোয়ারের কাছে যেতে চাচ্ছি, যে যে বিষয়টি আসলে যেখানে আসলে শেষ করে গিয়েছিলাম আগেরবার, যে নামাজের ক্ষেত্রে আসলে যেহেতু এই ঈদের জামাত, সেই ঈদের জামাতের ক্ষেত্রে আসলে আপনাদের নির্দেশনাগুলো কি, এরই মধ্যে যদি আপনারা বিভিন্ন জায়গায় দিয়েছেন, আমি একটু আবারও আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যদি একটু এই বিষয়টি সচেতন করতে চান আর কি, বা আপনাদের যে পরিকল্পনা সেটি যদি একটু জানাতেন। আচ্ছা, নামাজের ব্যাপারে সরকারি যে নির্দেশনা সেটা তো আমি একটু পরে আসি। আমি একজন জনস্বাস্থ্যর ছাত্র হিসেবে আমি বলতে চাই যে মসজিদে নামাজ পড়াটা বদ্ধ স্থানে, এখন বেশিরভাগ মসজিদে কিন্তু এয়ার কন্ডিশন মসজিদ, এই বদ্ধ জায়গায় জনসমাবেশ করে নামাজ পড়াটা আসলে খুব বেশি হাইজিনিক না। হ্যাঁ, তো ভালো হতো যদি খোলা জায়গায় আমরা নামাজের অ্যারেঞ্জটা করতে পারতাম। কিন্তু এখন যেহেতু সরকারি বলা হয়েছে যে মসজিদে পড়তে হবে, তো মসজিদে যেইভাবে বলা হয়েছে যে বাসা থেকে উজু করে যেতে হবে, যার যার জায়নামাজটা নিয়ে যেতে হবে, নিরাপদ দূরত্ব একটা রো বাদ দিয়ে দাঁড়াতে হবে এবং পাশাপাশি 3 ফিট দূরত্ব রেখে দাঁড়াতে হবে নামাজের জন্য। এবং এইভাবে প্রত্যেকটা মানে বাধ্যতামূলকভাবে সবাই মাস্ক পরে থাকবে নামাজের সময়টায়। এবং মসজিদে ঢোকার সময় সে হাত ধুয়ে ঢুকবে, বাড়িতে ফিরে এসে হাত ধুয়ে নেবে। এটা যদি করে তাহলে নামাজ পড়া সম্ভব। কিন্তু ওটা যদি মেনটেন না হয় তাহলে এখান থেকে বড় ধরনের সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তো আমরা আশা করব যে সরকারি নির্দেশনা যেটা আছে, যে আমরা একটু আগে যেটা বললাম, এই কাজগুলি আমরা নামাজের সময় করব, তাহলে ইনশাল্লাহ নামাজের সমস্যা হবে না। আর একটা বিষয় একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাচ্ছি, যে এই বিনোদন কেন্দ্রগুলো আমরা আসলে যতই নিষেধ করি বা যতই মানে না করি, বিনোদন কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলো হয়তো বন্ধ আছে অনেকগুলো, কিন্তু কিছু কিছু খোলা জায়গায় যে জায়গাগুলো আছে যেখানে একটু আসলে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, মানুষ হয়তো বা কালকে ওই মুখে ছুটবে, বা ঈদের এই 3 দিনের যে ছুটি এই সময়টা ছুটবে, সেখানে আসলে আপনাদের নির্দেশনা বা নজরদারি কেমন থাকবে? সেখানে আসলে এটা আমার মনে হয় যে পার্সোনাল যে অ্যাওয়ারনেস, যেটা ব্যক্তিগত সচেতনতাটাই বেশি। যে আমি আমার বাচ্চাকে নিয়ে আমি যদি কোনো একটা খোলা জায়গায় গেলাম, কিন্তু যদি ওখানে যেয়ে দেখি যে না, ওটা একটা ক্রাউডেড জায়গা হয়ে গেছে, তো ওই জায়গায় আমার যাওয়াটা উচিত হবে না। হ্যাঁ, খোলা জায়গায় যাওয়াই যায়, কিন্তু নিজেরা এটা বুঝতে হবে। যেটা একটু আগে জহির লিটন বললেন, যে আপনি গাড়ি নিয়ে বের হলেন, বের হয়ে চলে আসলেন, অথবা একটা ফাঁকা জায়গায় আপনি দাঁড়ালেন, কোনো অসুবিধা নেই, আশপাশে কেউ নাই, আপনি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনি দাঁড়ান। কিন্তু যদি একটা ক্রাউডেড জায়গা দেখেন, যে সে হাতির ঝিল বা অন্যান্য যে আমাদের পার্কগুলি আছে, ওইখানে যদি আমি গেলাম, যে দেখলাম যে ওখানে হাজার হাজার মানুষ, আমার ওখানে যে এই ভিড়ে যাওয়ার কোনো দরকার নেই। আমি সবাইকে আপিল করব যে আপনারা বের হন, যদি পার্সোনাল গাড়ি নিয়ে বেরোতে পারেন খুব ভালো, বের হন, কিন্তু কোন রকম জনসমাবেশ মানে মানুষজন বেশি আছে এমন জায়গায় দয়া করে আপনারা নিজেরা আপনাদের সন্তানদের নিয়ে যাবেন না।
জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু ডক্টর জহির লিটন আপনার কাছে শেষবারের মতো জানতে চাচ্ছি যে একটু যদি শেষবারে যদি বলেন যে আসলে কালকের দিনটাই না ঈদের সময় যেমন আমরা আসা যাওয়ার কথা বললাম, পুরো পরীক্ষা পুরো যে সময়টা অর্থাৎ ঈদকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে নিতে আসলে এই মুহূর্তে আসলে জানে না এমন লোক কিন্তু কমই আছে যে তার কি করতে হবে। মূলত যে বিষয়টি আমরা বলি যে বেশি, বেশি হাত ধোয়া, মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখা। যে বা সোশ্যাল ডিসট্যান্সিং যেটা বলি। এর বাইরে বা এই বিষয়গুলো মেনে নিতে আসলে শেষ মুহূর্তে এই সময়টাতে আসলে আপনার কি পরামর্শ থাকবে? আহ, আমি একটা কথা বলতে চাই। আহ, নোবেল বিজয়ী অমর্ত্য সেন একটা কথা বলেছেন যে 2020 বেঁচে থাকাটাই লাভ। এই কথাটি যদি সবাই একটু মনে রাখেন তাহলে মনে হয় সবাই ভালো থাকতে পারবেন। কথাটা কিন্তু আহ, ছোট্ট একটা কথা, 2020 বেঁচে থাকাটাই লাভ। আমরা কিন্তু লাভ ক্ষতি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করি যে আমরা সঞ্চয় করব, টাকা রাখবো, এগুলো। সো এই বেঁচে থাকাটাই লাভ, এই কথাটার অর্থ কিন্তু এরা দাঁড়ালো যে আমি যদি বেঁচে থাকি তাহলে কিন্তু আমি ঈদ পাবো, কুরবানি পাবো, আনন্দ ফুর্তি করতে পারবো, ঘুরতে পারবো, আত্মীয় বাসায় যেতে পারবো। সো এইবারের জন্য একটু আমরা কি পারি না দয়া করে একটুখানি স্বাস্থ্যবিধি মেনে চলি, দূরত্ব মেনে চলি, ভালো মতো হাতটা ধুই, মাস্ক পরি, কারো বাসায় যাব না, এবার কষ্ট করে না হয় একটুখানি নিজের বাসায় নিজের মতো করে ইচ্ছা করলাম, যদি কখনো কোথাও যেতে ইচ্ছা করে ঘুরলাম, কিন্তু বাট সেটা সম্পূর্ণরূপে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। এই কথাটা ভুলে গেলে চলবে না। মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, এবং হাত কোনোভাবেই যেন বাইরে গেলে কখনো একটা জিনিস মনে রাখতে হবে যে হাতের যে পাশে 10টা আঙ্গুল থাকে এটা যেন কোনোভাবেই মুখমণ্ডলের চারিপাশে টাচ না করেন, হাত না ধুয়ে। আমরা হাত ধুবো, এবং গ্লাভস পরে অনেকে মনে করেন যে গ্লাভস পরছি আমি অনেকটা নিশ্চিত যেমন ইনফেকশন হবে না। সেক্ষেত্রে গ্লাভস যারা গ্লাভস পরছেন তাদের খেয়াল রাখতে হবে, এই আপনি গ্লাভস পরে কাজ করার মাঝখানে যদি আবার হাত দিয়ে ধরেন তাহলে কিন্তু আপনি ইনফেকশন থেকে দূরে থাকতে পারবেন না। সো সেই ইউজ করা গ্লাভসটাকে ফেলে তারপর আপনাকে নাক চোখ মুখের ধারে কাছে একটা হাত নিতে পারবেন। জি, এই হলো আমার ধন্যবাদ, কথা। ধন্যবাদ আর আপনাকে ডক্টর সবার জহির আগে লিটন। আমি একটু শেষবারের মতো ডাক্তার অনাবিল সেন আপনার কাছে যেতে চাই। অনাবিল, মানে শেষ কথায় আসলে কি বলবেন? আপনি আসলে আপনার কথাই আসলে আমরা শুনলাম যে আপনি বলছিলেন যে সচেতনতা অনেক হয়েছে কিন্তু আসলে হচ্ছে না। তারপরও আসলে শেষ কথা কি বলবেন এই সময়টাতে? বিশেষ করে ঈদকে সামনে রেখে স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ বলেন বা কি থাকবে? ধন্যবাদ। পরামর্শ যদি শেষ বেলায় এসে বলতে চাই, পরামর্শ সবকটা বলাই হয়েছে। সবাই স্বাস্থ্যবিধি কি সবাই ওটাই জানে। আমার ওইটাই বলার থাকবে যে সবাই জানি এবার একটু কষ্ট করে এই সকল ইয়ে এই সামান্য কিছু স্যাক্রিফাইস কিন্তু আমাদের ফিউচারে অনেক হেল্প করবে। একটা কোরবানির ঈদ আমরা ঠিকমতো সেলিব্রেট করতে পারলাম না, এটা কিন্তু আল্টিমেটলি লং রানে আমরা ভুলে যাব। কিন্তু কেউ হাসপাতালে যাওয়া, কেউ মারা যাওয়া, এটা কিন্তু আমাদের সারা জীবন আমাদের ইমপ্যাক্ট করবে। তো আমরা এবার একটু স্যাক্রিফাইস করি সব দিক দিয়েই, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতেই সব স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আশা করি আমরা এই করোনাটা জয় করতে পারবো খুবই শীঘ্রই, এবং আমাদের সামনে আর এরকম কোনো পরিস্থিতি আসবে না। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর অনাবিল সেন, ধন্যবাদ ডক্টর জহির লিটন, ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মোস্তফা সারোয়ার। আসলে আমরা যে বিষয়গুলো শুনছিলাম আসলে এই করোনাকালে যে মানুষটি তার স্বজন হারিয়েছে তিনিই আসলে ভালো করে বলতে পারবেন এই ঈদটা আসলে তার জন্য কতটা কষ্টের, বা যার একজন পরিবারের সদস্য হাসপাতালে আছেন তারাও আসলে হাড়ে, হাড়ে টের পাচ্ছেন যে এই সময়টা আসলে কত কঠিন। তো আমরা আসলে সেই সময়টাতে আসলে আমরা যদি আমাদের পরিবারকে বা আমাদের স্বজনকে নিয়ে যেতে না চাই তাহলে হয়তো এই ঈদটি আমাদের একটুখানি এই যেহেতু এটি একটা স্যাক্রিফাইস করারই একটা ঈদ, আরেকটু স্যাক্রিফাইস যদি করি তাহলে হয়তোবা আমাদের আগামী দিনগুলো বা সামনে অনেক ঈদ পাওয়া যাবে যেটা আসলে আমরা উৎসব একদম সত্যিকারের উৎসবে পালন করতে পারবো। সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।